আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট অনুযায়ী ড্রটা অনুষ্ঠিত হওয়ার পরে সাম্প্রতিক সময়ে এসে আরও একবার ওই ফেভারিট তত্ত্বটা সামনে আসবে, অর্থাৎ নতুন ফরম্যাটের এই চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট কে সেটা নিয়ে কিন্তু প্রশ্নের জায়গাটা থাকবে। এবং স্বাভাবিকভাবে যখন আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আলোচনা করব, যে ফেভারিটদের লিস্ট করা হবে সেটার একেবারে টপে বর্তমান চ্যাম্পিয়ন অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে রাখতে হচ্ছে। আপাত দৃষ্টিতে রিয়াল মাদ্রিদের জন্য প্রথম রাউন্ডটা খুব একটা বেশি কঠিন হওয়ার কথা নয়, যেখানে তারা লিভারপুল, এসি মিলান, বরুসিয়া ডর্টমুন্ডের মতো দলকে পেলেও ওভারঅল তাদের যে চ্যাম্পিয়ন্স লিগে অভিজ্ঞতা এবং বর্তমান স্কোয়াডের অবস্থা, রিয়াল মাদ্রিদের জন্য এখানে ভালো করাটা এবং পয়েন্ট টেবিলের একেবারে টপে থাকাটা খুব একটা কঠিন ব্যাপার হওয়ার কথা নয়। এবং রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের আরও একটা নতুন সিজনের ফেভারিট লিস্টে সকলেই রাখছেন। এটার পেছনে রিয়ালের স্কোয়াডের পাশাপাশি ওভারঅল চ্যাম্পিয়ন্স লিগে তাদের মানসিকতাকেই কিন্তু, অর্থাৎ ওই উইনিং মেন্টালিটিকেই কিন্তু সকলে বড় কারণ আকারে দেখাবেন। কিলিয়ান এমবাপে এসেছেন। এমবাপে আসার পরে রিয়াল মাদ্রিদের ফাইনাল থার্ডটা যদি ক্লিক করে তাহলে এক্সপ্লোসিভ একটা জায়গায় যাবে, সে বিশ্বাসটা এখনও আছে। যদিও প্রথম কয়েকটা ম্যাচে কিন্তু এখন পর্যন্ত অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে, তবে যত দিন যাবে চ্যাম্পিয়ন্স লিগের স্টেজ যত গভীরে যাবে, রিয়াল মাদ্রিদের আসল চেহারাটা ও বিধ্বংসী চেহারাটা তত বেশি করে আসবে। তবে এত পজিটিভ জিনিসের মধ্যেও কিন্তু নেগেটিভ বা চিন্তার একটা দুটো জায়গা রয়েছে। বিশেষ করে টনি ক্রুসে রেখে যাওয়া যে একটা বিশাল শূন্যতা মিডফিল্ডে রয়েছে, সেটা এখনও বড় রকমের একটা কিন্তু শূন্যস্থান হিসেবে থেকে যেতে পারে। হ্যাঁ, এখনও লুকা মদ্রিচের মতো অভিজ্ঞ প্লেয়ার আছে, এখনও কিন্তু ইনফর্ম এবং দুর্দান্ত পারফরমেন্স দিতে থাকা ভালভার্দের মতো একজন মিডফিল্ডার আছেন, এখানে কামাভিঙ্গা, চুয়ামেনির মতো প্লেয়ারও আছেন। তবে আমার কাছে মনে হয় টনি ক্রুস একেবারে ডিপ লাইং প্লে মেকিং থেকে কিংবা ম্যাচের ওভারঅল কন্ট্রোল নেওয়ার ক্ষেত্রে যে সার্ভিসটা প্রোভাইড করতে পারতেন, যেভাবে তিনি একের পর এক লং বল অ্যাকুরেটলি প্রোভাইড করতে পারতেন, রীতিমতো পাসিং অ্যাকুরেসির একটা মেশিন ছিলেন, সে জায়গায় টনি ক্রুসের না থাকাটা এবার রিয়াল মাদ্রিদের জন্য যে কোনো দিক থেকে বড় রকমের একটা চ্যালেঞ্জের জায়গা হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের ডিপার স্টেজে এটা একটা আলোচনার বিষয় হতে পারে, আগাম বলে রাখলাম। এরপর যদি আমরা স্কোয়াডের শক্তির কথা বলি, ম্যানচেস্টার সিটি এই নামটা অনেক বেশি করে আসবে। ম্যানচেস্টার সিটি প্রথম রাউন্ডে ইন্টার মিলান, প্যারিস সেন্ট জার্মেই, জুভেন্টাসের মতো দলের বিপক্ষে ম্যাচ খেলবে। খুব একটা বেশি যে কঠিন চ্যালেঞ্জ ম্যান সিটির জন্য আপাত দৃষ্টিতে সে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে না। সিটির কাছে সেই স্কোয়াডটা আছে, যে স্কোয়াডটা দিয়ে সত্যিকার অর্থে সিটি আরও একটা চ্যাম্পিয়ন্স লিগের একেবারে ফাইনাল স্টেজ টার্গেট করতে পারে। এখানে হুলিয়ান আলভারেজ চলে যাওয়ার পরে ফাইনাল থার্ডে এলিং হল্যান্ডের সঙ্গে জুটি বাঁধার মতো কিংবা রিপ্লেস করার মতো একটা প্রোফাইলের অভাব আছে। এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে স্যাভিনহো বা স্যাভিও নামক পরিচিত ব্রাজিলিয়ান উইঙ্গার আসার পরে ফাইনাল থার্ডের ডেপথটা বেড়েছে। এখানে তার এই সাইনিংটা এখন পর্যন্ত যথেষ্ট ভালো একটা সাইনিং হিসেবে কিন্তু প্রতীয়মান হয়েছে। অন্যদিকে অভিজ্ঞ ইকাই গুন্দোয়ান যখন বার্সা থেকে ফিরে এসেছেন, তখন স্কোয়াডে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে ম্যানচেস্টার সিটি এমন একটা অ্যাডভান্টেজ পাবে যেটা চ্যাম্পিয়ন্স লিগে অনেক কাজে লাগবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে শেষের দিকে এসে ম্যান সিটি সে একই রকমের ক্ষুধাটা বজায় রাখতে পারে কিনা, গেম বাই গেম পারফেক্ট অ্যানালাইসিস করে মুহূর্তের মধ্যে খেলাটাকে অনেক বেশি কমপ্লিকেটেড না করে পেপ গার্দিওলা ইজি জিনিসগুলো সবচেয়ে ইজিয়ার ওয়েতে করতে পারেন কিনা, সেটা ম্যানচেস্টার সিটির জন্য একটা চ্যালেঞ্জের জায়গা হবে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বায়ার্ন মিউনিখকে কখনোই দূরে রাখা যায় না। তারা প্রথম রাউন্ডে বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মে মূলত এই দুটো প্রতিপক্ষ এবং এর পাশাপাশি বেনফিকা এবং অ্যাস্টন ভিলার মতো দলের বিপক্ষে মাঠে নামবে, যেখানে একটু এদিক থেকে সেদিক হলে আসলে মাসুল গুনতে হতে পারে। তবে বায়ার্নের কাছে সত্যিকার অর্থে ভালো একটা লাইন আপ আছে, যদিও মাতিয়াস ডিলিট শেষ পর্যন্ত যেহেতু বায়ার্ন ছেড়ে ম্যান ইউতে যোগ দিয়েছেন, এটা একটা নেগেটিভ পয়েন্ট। তবে ওভারঅল চ্যাম্পিয়ন্স লিগের ইকুয়েশন থেকে আপনি কখনোই কিন্তু বায়ার্ন মিউনিখকে আলাদা রাখতে পারেন না। ইপিএল এর দুটো ক্লাবের এবার যথেষ্ট সম্ভাবনা আছে, এটা অনেক ফুটবল বিশ্লেষকরা বলছেন। এর মধ্যে একটা ক্লাব হচ্ছে আর্সেনাল, যারা তুলনামূলক সহজ প্রতিপক্ষ অন্যান্য ক্লাবের সঙ্গে যদি কম্পেয়ার করি পেয়েছে, এই জিনিসটা বলা যায়। প্রথম রাউন্ডে তারা প্যারিস সেন্ট জার্মে এবং ইন্টার মিলান বড় এই দুটো ক্লাবের বিপক্ষে মাঠে নামছে এবং আর্সেনালের কাছে ওভারঅল মিকেল আর্তেতার অধীনে যে স্কোয়াডটা আছে সেটা নিয়ে এবার আর্সেনালের প্রতিটা কম্পিটিশনে ভালো করা উচিত। এর আগের সিজনগুলোতেও আর্সেনাল ভালো করার একটা প্রবল ইচ্ছা দেখিয়েছিল এবং সেটার এখন একটা ফাইনাল রেজাল্ট আসা উচিত। অন্যদিকে আর্নে স্লটের লিভারপুলের জন্য ইকুয়েশনটা খুব একটা বেশি যে সহজ হবে ব্যাপারটা এটা নয়। রিয়াল মাদ্রিদের পাশাপাশি বেয়ার লেভারকুসেন ইনফর্ম জার্মান দল, তার সঙ্গে লেপজিগ এবং এসি মিলানের মতো দল আছে এবং গত সিজনে ভালো করা জিরোনা কিংবা লিলের মতো দলের দিকেও নজর রাখতে হবে। তবে লিভারপুলের ক্ষেত্রে সবার আগ্রহের বড় একটা কারণ এখানে কিন্তু অভিজ্ঞ অনেক প্লেয়ার রয়েছেন, যেমন মোহাম্মদ সালাহ, ভার্জিল ভ্যান ডাইকের অভিজ্ঞতা, লুইস ডিয়াজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ডমিনিক সবজলাই থেকে শুরু করে আরও বেশ কয়েকজন স্টার ফুটবলার রয়েছেন, তাদের কালেকটিভলি আরও ভালো খেলা উচিত।
বার্সেলোনা এবারে চ্যাম্পিয়ন্স লিগের ডার্ক হর্স একটা দল হতে পারে যদি চ্যাম্পিয়ন্স লিগে কেন্দ্র করে যে একটা ভীতির জায়গা আছে সেখান থেকে বার্সেলোনা কাটিয়ে উঠতে পারে। দানি ওলমোর সাইনিংটা শেষ পর্যন্ত বার্সার জন্য পজিটিভ হবে বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে। বার্সার কাছে ইয়াং প্রসপেক্ট আছে, বিশেষ করে লামিন ইয়ামাল, পাও কুবার্সি, পাও ভিক্টর, মার্ক বেন্নালের কথা বলা যেত যদি বেন্নাল ইনজুরিতে না পড়তেন। তবে বেশ কয়েকজন ইয়াংস্টার প্লেয়ার কিন্তু বার্সাতে আছে এবং বার্সার এই দলটা সবচেয়ে বড় শক্তির জায়গা সেটাও হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে এবার কোচও কিন্তু তারা পরিবর্তন করেছে। হ্যান্সি ফ্লিক সাধারণত এমন প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য ভালো একজন কোচ, দেখা যাক বার্সার হয়ে কিছু করতে পারেন কিনা। তবে এখন পর্যন্ত ফেভারিটদের লিস্টে ঘুরে ফিরে রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি নামগুলো কিন্তু বেশি ঘুরপাক খাচ্ছে। আপনাদের চোখে নতুন এই ফরম্যাটে আসলে কারা সবচেয়ে বেশি ভালো করতে পারে সেই জিনিসটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।